হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? অপশন রবার্ট ক্লাইভ, নাকি ওয়ারেন হেস্টিংস, নাকি লর্ড উইলিয়াম বেন্টিং, নাকি লর্ড ক্যানিং? কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, আর যে বিষয় বিশেষ বিশেষ পদগুলো ছিল সেগুলো একটু বলে দিই। আচ্ছা, বাংলার গভর্নর যদি বলে, প্রথম বাংলার গভর্নর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। শেষ বাংলার গভর্নর যদি বলে তখন হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, বাংলার গভর্নরটার পদটার অবসান হয়ে গেল, নতুন একটা পদ সৃষ্টি হলো বাংলার গভর্নর জেনারেল। তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেল হলো কে? ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, শেষ বাংলার গভর্নর জেনারেল হচ্ছে কে? না, লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলার গভর্নর জেনারেলের পদ খতম হয়ে গেল, শুরু হলো কি না ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল প্রথম কে হলো? লর্ড উইলিয়াম বেন্টিং। আর শেষ কে হচ্ছে? লর্ড ক্যানিং। আবার ভারতের গভর্নর জেনারেল যে পদটা ছিল সেটার অবসান ঘটে যাচ্ছে, নতুন একটি পদের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ভাইসরয় পদ। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে কে? লর্ড ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয় হচ্ছে কে? লর্ড মাউন্টব্যাটেন। হলো? আচ্ছা, এবার তোরা বল, রবার্ট ক্লাইভ সম্পর্কে কিছু জানিস? রবার্ট ক্লাইভ হচ্ছে 1757 সালে 23 জুন পলাশী যুদ্ধ হয়েছিল। আচ্ছা, রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলার 1757 সালে 23 জুন পলাশী যুদ্ধ হয়েছিল। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস সম্পর্কে বল। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু অবসান ঘটিয়েছিল ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে কিছু বল। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রদ করেছিল 1829 হ্যাঁ, 1829 সালে তো রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টাতে কি হয়েছিল না লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা রদ করেছিল। আচ্ছা, আর ছিল লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সম্পর্কে কিছু বল। বিধবা বিবাহ আইনটা চালু করেছিল। আচ্ছা, কে কার প্রচেষ্টায় এটা চলেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন প্রচলন করেছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদের মধ্যে পড়ে না? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদের অন্তর্ভুক্ত নয়? অপশন বলছে রাভি নদী। রাভি মানে কি? ইরাবতী। আচ্ছা, অপশন বি বলছে চেনাব। চেনাব মানে চন্দ্রভাগা নদী। আচ্ছা, সিন্ধু নাকি ঝিলাম? ঝিলাম মানে কি? বিতস্তা নদী। তাহলে কোনটা আনসার হবে? সিন্ধু নদী। সিন্ধু কিন্তু পঞ্চনদের মধ্যে পড়ে না। আচ্ছা, পঞ্চনদ কোনটাকে বলা হচ্ছে? সিন্ধু নদীর যে বাম তীরের উপনদীগুলো রয়েছে কি কি? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলেজ। এই পাঁচটি উপনদীকে একত্রে বলা হয়ে থাকে পঞ্চনদ। এই পঞ্চনদটা কি তোর মিথানকোটের কাছে, পাকিস্তানের মিথানকোটের কাছে এসে কিন্তু সিন্ধু নদীর সাথে মিলিত হচ্ছে। তাহলে পঞ্চনদ মিলিত হচ্ছে সিন্ধুর সাথে, তাহলে কি সিন্ধুটা কি তোর পঞ্চনদের মধ্যে পড়ছে না? পঞ্চনদ মানে কি? পাঁচটা নদ। কোন পাঁচটা? সিন্ধুর বাম তীরের যে পাঁচটা নদ সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই নদীগুলোর মিলনস্থল থেকে খুব পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা একটু রিক্যাপ করে নিই। যে সর্বোপরে রয়েছে ঝিলাম নদী বা পিতস্তা নদী। ঝিলাম নদীর সাথে তার নিচে রয়েছে চেনাব নদী বা চন্দ্রভাগা নদী। তাহলে ঝিলাম নদী আর চন্দ্রভাগা নদী কোথায় মিলিত হচ্ছে? ঝাং, পাকিস্তানের ঝাংয়েতে কিন্তু মিলিত হয়েছে। আচ্ছা, দিয়ে চেনাব নদীটা আরো প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হতে হতে তার নিচে আছে ইরাবতী নদী বা রাভি নদী। ইরাবতী বা রাভি নদীটার সাথে মিলিত হচ্ছে চেনাব নদীটা কোন জায়গায়? সরাই সিন্ধ। সরাই সিন্ধের কাছে কিন্তু ওই রাভি নদীর সাথে চেনাব নদীটা এসে মিলিত হয়েছে। আচ্ছা, তার নিচে রয়েছে, সবার নিচে রয়েছে কি? সতলেজ রিভার বা শতদ্রু নদী। তার উপরে রয়েছে বিয়াস নদী। বিয়াস নদী সব থেকে ছোট্ট নদী।
ঠিক আছে। এই বিয়াস নদীর সাথে সতলেজ নদী যেটা মিলিত হচ্ছে সেটা হচ্ছে হারিকা। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিয়াস নদী বা বিপাশা নদীর সাথে শতদ্রু নদীর মিলনস্থল কি? হারিকা বা কোথায় মিলিত হয়েছে? হারিকাতে। এবার এই যে শতদ্রু নদীটা প্রবাহিত হচ্ছে আর এই সরাই সিন্ধু কি না চেনাবের সাথে তোর ইরাবতী মিলিত হয়েছে সরাই সিন্ধু, ওই সরাই সন্ধিটা সিন্ধুটা ওখান থেকে আবার তোর ইরাবতী নদীটা আরো প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে সুতলেজ নদীর সাথে যখনই মিলিত হয়ে যাচ্ছে তখনই সেটাকে বলা হয় পঞ্চনদ। আর এই পঞ্চনদটা কি সিন্ধু নদীর সাথে মিঠানকোটের কাছে এসে কিন্তু মিলিত হয়েছে। আচ্ছা, সিন্ধু নদীর টোটাল দৈর্ঘ্য কত? 2880 কিমি। 2880 কিমি হচ্ছে সিন্ধু নদীর টোটাল লেন্থ। আচ্ছা, সিন্ধু নদীটা পুরোটা তো ভারতে নয়। আচ্ছা, ভারতে তাহলে দৈর্ঘ্য কত? 1114 কিমি। 1114 কিমি দৈর্ঘ্য রয়েছে ভারতে সিন্ধু নদী। আচ্ছা, সিন্ধু নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তিব্বতের কৈলাস রেঞ্জ রয়েছে, সেখানে তোর বুখারজু গ্লেসিয়ারের কাছ থেকে কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এবং সিন্ধু নদীর উৎপত্তি স্থলের নাম কি? সিংখাবা। সিংখাবা ওখান থেকে উৎপত্তি লাভ করে কোথায় পড়েছে? আরব সাগরে কিন্তু সিন্ধু নদী পতিত হয়েছে। হলো। আচ্ছা, এই যে 5টা বাম তীরের উপনদী পেলাম, তার মধ্যে যদি বলা হয় সবচেয়ে বৃহত্তম কোনটা? চেনাব। চেনাব চেনাব বা যেটাকে চন্দ্রভাগা বলা হয়। এই চন্দ্রভাগা কি দুটো উপনদী কানেক্ট করে এটা হয়েছে, একটা চন্দ্র একটা ভাগা। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে চন্দ্র এবং ভাগাটা কোথায় মিলিত হয়েছে? মাথায় রাখবো তন্ডিতে, হিমাচল প্রদেশের তন্ডি নামক গ্রামেতে ওই চন্দ্র এবং ভাগা দুটি মিলিত হয়ে চন্দ্রভাগা নদীটি হয়েছে। এবং এই চন্দ্রভাগা বা চেনাবটাই হচ্ছে কি সিন্ধুর বাম তীরে যতগুলো উপনদী রয়েছে সব থেকে বৃহত্তম। আচ্ছা, বৃহত্তম বললাম, তাহলে সবচেয়ে দীর্ঘতম কি? ইরাবতী। না, সবচেয়ে বড় তোর হচ্ছে শতদ্রু বা সতলেজ। একবারে সেও কিন্তু তিব্বত থেকে প্রায় উৎপত্তি হয়েছে শতদ্রু। ঠিক আছে। আর যদি বলে সবচেয়ে ছোট উপনদী, ছোট নদী কোনটা হবে? বিয়াস বা বিপাশা, যার উপর কি পং ড্যাম আছে। পং ড্যাম কোন নদীর উপর আছে? বিপাশা বা বিয়াস রিভারের উপর। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ও শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? সরি, এ শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? অপশন এ নাকি বি নাকি এবি নাকি কোন প্রকার অ্যান্টিজেন থাকে না? কি হবে? এ শ্রেণীর মধ্যে এ অ্যান্টিজেন থাকে। আচ্ছা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি না বাইরের থেকে যে বি জাতীয় বস্তুটা শরীরের মধ্যে প্রবেশ করানো হয় সেটাকে বলা হয় অ্যান্টিজেন। আচ্ছা, ওই অ্যান্টিজেনটা প্রবেশ করানোর ফলে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে সেটাকে বলা হয় অ্যান্টিবডি। সেরকম লোহিত রক্ত কণিকাতেও কিন্তু অ্যান্টিজেন রয়েছে। আচ্ছা, অ্যান্টিজেন এ শ্রেণীর রক্ত, আচ্ছা রক্তকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে? 4 ভাগে। একটা এ শ্রেণী, একটা বি শ্রেণী, একটা এবি শ্রেণী আর একটা ও শ্রেণী। এই যে 4টে ভাগে ভাগ করা যাচ্ছে, এ শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? এ অ্যান্টিজেন থাকে। বি শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? বি অ্যান্টিজেন থাকবে। এবি শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? এবি অ্যান্টিজেন থাকবে। আর ও শ্রেণীর রক্তের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। হলো। আচ্ছা, এবার অ্যান্টিবডি গুলো, তাহলে এ শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে এ, অ্যান্টিবডি গুলো ঠিক তার উল্টো হয়ে যাবে। তাহলে এ শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে? বিটা। বিটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, বি শ্রেণীর রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? আলফা। আলফা থাকবে। আচ্ছা, এবির মধ্যে আমি কি বলছি রিভার্স উল্টো হয়ে যাবে, তাহলে এবির মধ্যে কোনো থাকছে না, তাহলে এবি শ্রেণীর রক্তের মধ্যে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। আর ও এর মধ্যে কোন প্রকার অ্যান্টিবডি থাকবে? আলফা এবং বিটা উভয় কিন্তু ও শ্রেণীর রক্তের মধ্যে থাকবে। আচ্ছা, এই যে রক্তের ভাগগুলো সর্বপ্রথম কে আবিষ্কার করে? কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু এই রক্তের ভাগ, যেই ভাগটাকে একটা নাম দেওয়া হয় সেটাকে এবিও পদ্ধতি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রক্তের যে এবিও পদ্ধতি কে করেন? সর্বপ্রথম কার্ল ল্যান্ডস্টেইনার। আচ্ছা, এটা রক্তের শ্রেণী বিভাগ। আর যদি বলে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হচ্ছে এটাকে ইয়ে করেছিল উইলিয়াম হার্ভে। আর রক্ত সঞ্চালন উইলিয়াম হার্ভে, আর রক্তের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে এটা কিন্তু কে? কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু করেছিল। হলো। আচ্ছা,
এবার বলতো যে সর্বজনীন দাতা অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারবে কোন শ্রেণীর রক্ত? ও শ্রেণীর রক্ত। অর্থাৎ ও শ্রেণীর রক্ত কি সকলকে রক্ত দিতে পারবে, সেটা এ হোক বা বি হোক বা এ বি হোক বা ও হোক, সকলকে কিন্তু দিতে পারবে। আর কার কাছ থেকে নিতে পারবে? কারো কাছ থেকে নিতে পারবে না, শুধুমাত্র ও শ্রেণীর রক্তের কাছ থেকেই কিন্তু ও রক্ত নিতে পারবে। আচ্ছা, এবি, এবি কি? এবি কে সর্বজনীন গ্রহীতা বলা হয়, অর্থাৎ সবার কাছ থেকে নিতে পারে বা গ্রহণ করতে পারে। তাহলে এবি কার কার কাছ থেকে রক্ত নেবে? সবার কাছ থেকে নেবে, এ বি, এ বি ও সবার কাছ থেকে নেবে। কিন্তু রক্ত কাকে দিতে পারবে? শুধুমাত্র এবি কেই দিতে পারবে। হলো। আচ্ছা, এ শ্রেণীর রক্ত কার কাছ থেকে রক্ত নিতে পারে? এ শ্রেণীর রক্ত এর কাছ থেকে নিতে পারবে, আর ও তো সর্বজনীন দাতা, মানে ওর কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, ও শ্রেণীর তোর এ শ্রেণীর রক্ত কাদেরকে দিতে পারবে? এ কে দিতে পারবে আর এ বি কে দিতে পারবে। ঠিক একইভাবে বিটা কাকে কাকে দিতে পারবে? এ বি কে আর এ বি কে, আর নিতে পারবে কার কাছ থেকে? বি এর কাছ থেকে আর ও এর কাছ থেকে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তো যদি কোনো বস্তুর ওপর এফ বল এমন ভাবে প্রভাব ফেলে যে বস্তুটি বলের দিকে এক্স দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে সরণ হয়, তাহলে বল দ্বারা কৃতকার্য হবে। বলেছি, বলছে কোনো একটি বস্তুর ওপর আমি এফ বল প্রয়োগ করলাম, তার ফলে কি হলো না বস্তুটা এক্স ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটে গেল, তাহলে বস্তুটার এক্ষেত্রে কার্য কত হবে? এফ বল প্রয়োগ করছি, বস্তুটা সরে যাচ্ছে, এক্স সরে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কার্য কি হবে? অপশন বলছে এফ বাই এক্স, নাকি এক্স বাই এফ, নাকি এক্স স্কোয়ার এফ, নাকি এফ এক্স। কি হবে? এফ এক্স হচ্ছে কিন্তু এখানে কৃতকার্য হবে। আচ্ছা, কৃতকার্যের বা কার্যের রুলস কি বা সংজ্ঞা কি? না প্রযুক্ত বল গুণিত কি সরণ, প্রযুক্ত বল আর হচ্ছে সরণের গুণফল কি বলা হয়ে থাকে? কি? কৃতকার্য। তবে এই কৃতকার্যটা হবে তার জন্য একটা অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল একটা নির্ভর করে যে কৃতকার্যটা কিভাবে হচ্ছে বা কেমন প্রকৃতির হচ্ছে, যেটাকে cos থিটা দ্বারা ডিনোট করা হয়। যদি তোর প্রযুক্ত বল এবং সরণ কি না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হবে, তখন কিন্তু ধনাত্মক কার্য হয়। যখন তোর cos থিটার মান কত 90 ডিগ্রি হয়ে যাবে, অ্যাকিউরেট একবার 90 ডিগ্রি, তখন হয়ে যাবে কার্যহীন বল। আচ্ছা, যখন তোর এই বলের মানটা অর্থাৎ বল এবং সরণের মধ্যে কোনটা যদি তোর cos থিটার মানটা যদি 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে, যে কোনো একটা মান হতে পারে, তখন হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য। হলো। আচ্ছা, কার্যর এসআই একক কি? জুল। কার্যর এসআই একক হচ্ছে কি? জুল। আচ্ছা, আর কার্য কোন প্রকার কোয়ান্টিটিস এর মধ্যে পড়ে? স্কেলার না ভেক্টর? স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? অপশন আমেরিকা যুক্তরাষ্ট্র, নাকি সুইডেন, নাকি ফিলিপিন্স, নাকি নরওয়ে। কি হবে? নরওয়ে। আচ্ছা, নোবেল পুরস্কার কটা বিষয়ে দেওয়া হয়? 6টা। কি কি বিষয়ে? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, আচ্ছা সাহিত্য এবং শান্তি, এই 5টা দেওয়া হচ্ছে 1901 সাল থেকে। 1968 সালে আরেকটা যোগ হলো, সেটা হচ্ছে কি? অর্থনীতি। তাহলে বর্তমানে কটা বিষয় দেওয়া হচ্ছে? 6টা বিষয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নোবেল পুরস্কার যখন যে বছর শুরু হলো সে বছর কটা বিষয় দেওয়া হয়েছিল, হয়ে যাবে কিন্তু আনসার 5টা, কারণ 1968 সালে অর্থনীতিটা যুক্ত হচ্ছে, তাহলে তো প্রথম অবস্থায় থাকেনি। আচ্ছা, এই 6টা বিষয়ে যে নোবেল দেওয়া হয়ে থাকে, তো শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা শুধুমাত্র একমাত্র দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। নরওয়ের অসলো থেকে শান্তিতে নোবেল দেওয়া হয়ে থাকে। বাকি যে 5টা রয়ে গেল সেগুলো কিন্তু সব সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়ে থাকে। হলো। আচ্ছা, এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। কিসের জন্য? গীতাঞ্জলি সাহিত্যের জন্য। তাহলে এরকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার প্রাপক
কোন বিষয়ের জন্য পেয়েছিল? আনসার কি হবে? সাহিত্যের জন্য কিন্তু পেয়েছিল। এবার নানাভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আচ্ছা, তারপর বল, শান্তিতে নোবেল পুরস্কার মাদার টেরেসা কত সালে পেয়েছিল? 1979 তে পেয়েছিল। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল মাদার টেরেসা, এবং তার পরের বছর অর্থাৎ 1980 সালে কিন্তু ভারত রত্ন পেয়েছিল। আচ্ছা, অর্থনীতিতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার কত সালে পেয়েছিল? 1998 কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল। আচ্ছা, আর কি ছিল না, তো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন কোন পুরস্কারগুলো দেওয়া হয় রে? অস্কার দেওয়া হয়। কত সালে? 1929 সালে অস্কার দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্র, ফিল্মের জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তোর সুইডেন থেকে হলো। আচ্ছা, ফিলিপিন্স থেকে একটা পুরস্কার দেওয়া হয় গুরুত্বপূর্ণ, রামন ম্যাগসেসাই পুরস্কার বা ম্যাগসেসাই পুরস্কার 1957 সাল থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা তোর ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে দেওয়া হয়ে থাকে, এবং কি মানে এই নাম অনুসারে হয়েছে এটা। আর তোর হচ্ছে এই রামন ম্যাগসেসাই পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার। তাহলে এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে? রামন ম্যাগসেসাই পুরস্কারকে, যেটা 1957 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শিলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্থাৎ এই যে শিলা বা রক্স নিয়ে যে পড়াশোনা বা অধ্যয়ন, তাকে কি বলা হবে? অপশন পেডোলজি, নাকি পেট্রোলজি, নাকি অঙ্কোলজি, নাকি প্যালিওন্টোলজি? কি বলবো? পেট্রো। শিলা সংক্রান্ত পড়াশোনাকে বলা হবে পেট্রোলজি, আর যখনই মাটি সংক্রান্ত চলে যাব তখন পেডোলজি। তাহলে পেডোলজি মাটি সংক্রান্ত পড়াশোনা, পেট্রোলজি কি? শিলা সংক্রান্ত পড়াশোনা। আচ্ছা, অনকোলজি হয়েছে অপশন। অনকোলজি কি? ক্যান্সার সংক্রান্ত পড়াশোনা। আর একটা রয়েছে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি কিসের? জীবাশ্ম বা স্টাডি অফ ফসিলস, তাই তো? জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাকে বলা হবে প্যালিওন্টোলজি। আচ্ছা, পেডোলজি, পেট্রোলজি, আর একটা জানি পেডাগোজি। পেডাগোজি কি না? শিক্ষণ বিদ্যা, কিভাবে আমরা টিচিং কাকে কিভাবে দেব সেইটা যে শাখায় আলোচনা হয় সেটাকে বলা হয় পেডাগোজি। তাহলে পেডাগোজি আলাদা, পেট্রোলজি আলাদা, পেডোলজি আলাদা হলো। নেক্সট প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 কেজি ভরের একটি বস্তুকে 2.5 বা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে, আচ্ছা তাই এখান থেকে দেখ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ দিতে কত বলের প্রয়োজন হবে? ওই যে 10 কেজি ভরের একটা বস্তু রয়েছে, তার ত্বরণ বাড়াবো, ত্বরণ কত করছি না 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হবে? অপশন দেখ সবগুলো এমন ভাবে রাখা আছে, যোগ ভাগ করলে কিন্তু মিলে যাবে। দেখ 4 নিউটন, দেখ 10 কে 2.5 দিয়ে ভাগ করলে 4 নিউটন অপশন এতে আছে। 7.5 নিউটন, 10 কে 2.5 বিয়োগ করলে দেখ 7.5 নিউটন হয়ে যাচ্ছে। 12.5 নিউটন, দেখ 10 এর সাথে কিন্তু 2.5 যোগ করলে হয়ে যাচ্ছে। আর 25 নিউটন, 10 এর সাথে 2.5 গুণ করলে দেখ এটা হয়ে যাচ্ছে। তার মানে ম্যাক্সিমাম ছেলে কি করবে, যেটা যোগ ভাগ দিয়ে মিলে যাচ্ছে এটা হতে পারে, এভাবেই হয় ন্যাচারাল। তাহলে এখানে তোরা কিভাবে করবি? আচ্ছা, আমরা তো আগে বলি নিয়ে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোনো একটি সময়ের সাপেক্ষে যে গতির যে বেগ বৃদ্ধির হার তাকেই বলা হবে, বা গতি বা বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ বা অ্যাক্সিলারেট। আচ্ছা, অ্যাক্সিলারেট যদি হয় বেগ বৃদ্ধির হার একটি সময়ের সাপেক্ষে, তাহলে একটি সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলবো রিটার্ডেশন বা মন্দন হলো। আচ্ছা, ত্বরণ কি কোয়ান্টিটিস এর মধ্যে পড়ে? ভেক্টর কোয়ান্টিটিস এর মধ্যে পড়ে। আচ্ছা, ত্বরণের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখানে বলা হচ্ছে বল কত প্রয়োগ করতে হবে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা একটা জিনিস পাই, F সমান ma। F মানে কি? ফোর্স। ma আমাদের মাইন্ড হচ্ছে আমাদের বল সবারই, তাই তো? তাই মাথায় রাখবো যে ফোর্স সমান হচ্ছে মা। m মানে কি? মাস। আর a ফর অ্যাক্সিলারেশন, তাহলে m ইনটু a, তাহলে সেটা কি হয়ে যায়? বল হয়ে যায়। তাহলে এখানে ফোর্স কত ছিল? ফোর্স চাইছে m বা মাস কত? 10। আচ্ছা, a কত? 2.5, তাহলে গুণ আকারে থাকে, তাহলে 10 এর সাথে 2.5 গুণ করলে কত? 25। ইউনিট কি হবে? নিউটন। বল বলেছে, বলের এসআই একক কি? নিউটন, তাই তো? আচ্ছা,
আচ্ছা বলটা স্কেলার কোয়ান্টিটিজ এর মধ্যে পড়ে না ভেক্টর কোয়ান্টিটিজ এর মধ্যে পড়ে? বল হচ্ছে ভেক্টর, কিন্তু মাস বা ভর যেটা বলছে ওটা কিন্তু স্কেলার। তাহলে এখানে কি আগে আমরা পড়েছি কার্যটা কি স্কেলার, ভরটাও স্কেলার রাশি। আচ্ছা ভেক্টরের মধ্যে কি কি পেলাম? ত্বরণটা ভেক্টর, আর একটা কি পাচ্ছি? বলটা হচ্ছে ভেক্টর। হলো? এই কোশ্চেন আগে একটু বলবেন কোন জায়গাটা? পুরোটা যেটা আচ্ছা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী জানি কি বল সমান সমান মাস, অর্থাৎ ভর গুণিত তোর অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে আমার এখানে বলছে কত বল প্রয়োগ করতে হবে, বলের মান চেয়েছে। বল সমান কি m ইনটু a, m এর মান কত দিয়ে দিয়েছে? 10 কেজি দিয়ে দিয়েছে। আর তোর ত্বরণের মান কত দিয়ে দিয়েছে? তোর 2.5 মিটার পার সেকেন্ড। দেখ সবগুলো এসআই ইউনিটে রয়েছে, তাহলে আমার যে বলের মানটা বেরোবে সেটা আমার আলটিমেটলি কিসে রাখতে হবে? এসআই এককে রাখতে হবে। তাহলে কত? 10 মানে m মানে 10, তাহলে 10 গুণিত 2.5, তাহলে গুণ করলে কত হয়ে যায়? 25 নিউটন। তাহলে এখানে কত বল প্রয়োগ করতে হবে? 25 নিউটন। যদি বল প্রয়োগ করি তাহলে 10 কেজি ভরের কোনো বস্তুর আমরা ত্বরণ ঘটাতে পারবো কত? 2.5। হলো? আচ্ছা নেক্সট প্রশ্ন, কোন ধরনের কৃষিকে স্ল্যাশ এন্ড বার্ন বলা হয়? কোন ধরনের কৃষিকে স্ল্যাশ এন্ড বার্ন বলা হয়? অপশন নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি, নাকি বাণিজ্যিক কৃষি, নাকি আদিম জীবিকা কৃষি, নাকি জল চাষ মৃত্তিকা বিহীন, অর্থাৎ মৃত্তিকা ছাড়াই জল দ্বারা চাষ, সেটাকে বলবো কি হবে? আদিম। আচ্ছা স্ল্যাশ এন্ড বার্ন মানে কেটে পুড়িয়ে ফেলা, ঠিক আছে? এবার কিভাবে করে না, পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে আদিম উপজাতি যারা রয়েছে তারা কি কিছুদিন সেখানে পাহাড়ের উপত্যকা ঢালটা কি করবে না, যে গাছপালা গুলো রয়েছে সেগুলো কেটে পুড়িয়ে দেবে, কিছুদিন তারা চাষাবাদ করবে, তারপর তারা অন্য স্থানে আবার চলে যাবে। এইটা কি বলা হয় থাকে? স্ল্যাশ এন্ড বার্ন কাল্টিভেশন। আচ্ছা এই কৃষি স্টাইলটা বা পদ্ধতিটাকে আরেকটাও বলা হয় থাকে স্থানান্তর কৃষি বা শিফটিং এগ্রিকালচার বা শিফটিং কালচার বলা হয় থাকে, এগ্রিকালচার বলা হয় থাকে। আচ্ছা এই শিফটিং এগ্রিকালচার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এই শিফটিং এগ্রিকালচারটাই আমাদের ভারতে বলা হয় কি? ঝুম চাষ বলা হয়। আচ্ছা ব্রাজিলে কি বলা হয়? লোকা বলা হয়। তারপরে হচ্ছে তোর মেক্সিকোতে বলা হয় মিলপা বলা হয়। তারপরে ভেনেজুয়েলায় কি বলা হয়? কানুকো বলা হয়। ঠিক আছে? তাহলে কি শিফটিং কালচার কিছুই নয়, কিছুদিন এখানে বন জঙ্গল গুলো পুড়িয়ে চাষ করবে, তারপর হঠাৎ আবার কোথাও যে আবার সেখানে বন জঙ্গল পুড়িয়ে চাষ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে তোর কি স্ল্যাশ এন্ড বার্নিং এগ্রিকালচার। আচ্ছা জল ছাড়া চাষ কি না, মৃত্তিকা ওটা হাইড্রোপনিক, অর্থাৎ মাটি ছাড়া। আমরা জানি কি গাছ হতে গেলে মাটি লাগবে, কিন্তু অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে কি না মাটি ছাড়াই শুধুমাত্র জলের উপর ডিপেন্ড করে কিন্তু তোর গাছ জন্মানো সম্ভব, যেই স্টাইলটাকে বলা হয় হাইড্রোপনিক্স। আচ্ছা নিবিড় জীবিকা কৃষি কি না, নিবিড় জীবিকা কৃষি হচ্ছে টোটালি মানুষের শ্রমের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ মানুষের কায়িক শ্রমের উপর নির্ভর করে শুধুমাত্র মানুষের যে সমস্ত খাদ্য বা চাহিদা যেটুকু রয়েছে তার জন্য যে চাষটা করা হয় তাকে বলা হবে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আর বাণিজ্যিক কৃষি কি? প্রধানত বাণিজ্যিক উদ্দেশ্যে যে সমস্ত কৃষি ব্যবস্থাটা গড়ে উঠেছে সেটাকে বলা হয় বাণিজ্যিক কৃষি। হলো? আচ্ছা নেক্সট প্রশ্ন, দক্ষিণের ব্রিটেন বলা হয় কাকে? দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয়? অপশন বলছে নিউজিল্যান্ড, নাকি অস্ট্রেলিয়া, নাকি আইসল্যান্ড, নাকি নেদারল্যান্ড। কি হবে? নিউজিল্যান্ডকে কিন্তু বলা হয়ে থাকে দক্ষিণের ব্রিটেন। আচ্ছা নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন, নিউ ওয়েলিংটন। আচ্ছা নিউজিল্যান্ডের জাতীয় খেলা কোনটা? রাগবি ফুটবল, তাই তো, মানে রাগবি। আচ্ছা রাগবি খেলায় কতজন খেলোয়াড় লাগে? 15 জন খেলোয়াড় লাগে। আচ্ছা অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি? ক্রিকেট এবং ফুটবল, দুটো কি ওরা জাতীয় খেলা হিসেবে অ্যাকসেপ্ট করে। আচ্ছা আইসল্যান্ডের রাজধানী কি? রিকজাভিক হচ্ছে আইসল্যান্ড। আচ্ছা আইসল্যান্ডকে কি বলা হয়? আগুনের দ্বীপ। আগুনের দ্বীপ কাকে বলা হয়? আইসল্যান্ডকে। আচ্ছা অস্ট্রেলিয়াকে কি বলা হয়? ক্যাঙ্গারুর দেশ। তারপরে যে সোনালী পশমের দেশ। হলো? আচ্ছা নেদারল্যান্ডের রাজধানী কি? আমস্টারডাম। কিসের জন্য বিখ্যাত? মাথায় রাখবে আমস্টারডাম হচ্ছে হিরে কাটার জন্য বিখ্যাত। হিরে কাটার জন্য কিন্তু আমস্টারডাম বিখ্যাত। হলো?
আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে আছেন? বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে আছে? অপশন বলছে জেপি নাড্ডা, নাকি ধর্মেন্দ্র প্রধান, নাকি নীতিন গডকরি, নাকি ব্রাত্য বসু। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা এবং প্রশ্নগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।